হাজার হাজার পেশেন্ট ডায়াবেটিস থেকে ভালো হয়েছে। লাইফস্টাইল, ওই ডায়েট, ওই ন্যাচারাল সাপ্লিমেন্ট মানে ফুড সাপ্লিমেন্ট এবং কনভেনশনাল মেডিসিন পুরো ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে সুস্থ হয়ে ফিরে যায়। উইদিন 2 উইকস, কারো 1 মাস লাগে, কারো 6 উইকস লাগে, এবং আমরা 13টা ব্যাচের মধ্যে 100% পেশেন্ট সুস্থ হয়ে ফিরে গিয়েছে। ওষুধ ছাড়া সুস্থ থাকা যায় কিভাবে? আমাদের শরীরের একটা কোষ কী দিয়ে তৈরি হয়? প্রোটিন, মিনারেল, ফ্যাটি অ্যাসিড। যখন আপনি এই ইনগ্রেডিয়েন্টটাকে আনহেলথি দিচ্ছেন, রোগটা হবে রোগ তৈরি হবে। আর ইনগ্রেডিয়েন্ট দিবেন হেলথি, আপনার টিস্যুটা হবে সুস্থ। তো সুস্থ টিস্যুই রোগমুক্ত যে বডি। আসলে কি বয়স ধরে রাখা যায়? রাইট খাবারটাই, সঠিক লাইফস্টাইলটাই এবং মানুষকে সুন্দর এজ ধরে রাখতে পারে। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় সঠিক খাবার সুস্থ জীবন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মজিবুল হক, কনসালটেন্ট, দ্য সেন্টার অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন, ইউএসএ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ড এবং আপনাকে, এবং যারা আমাকে ইনভাইট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আসলে শুরুতে আপনার সম্পর্কে জানতে চাচ্ছি, আপনি আসলে স্বাস্থ্য নিয়ে কি ধরনের কাজ করেন? আমি মূলত আমেরিকাতে কাজ করি 2014 সাল থেকে। আমার ডক্টরেট করার পর থেকেই আমি চিন্তা করলাম যে ন্যাচারাল হেলথ, মানুষকে কীভাবে ভালো থাকা যায় ন্যাচারালি। ওখান থেকেই আমেরিকাতে ডিগ্রি আছে ডক্টর অফ ন্যাচারোপ্যাথি। ওটার আন্ডারে ফাংশনাল মেডিসিন, ইন্টিগ্রেটিভ মেডিসিন, হোলিস্টিক মেডিসিন এগুলো কভার করা হয়, এবং নিউট্রিশনটা হচ্ছে এটার মেইন। তো ওখান থেকে মূলত আমি এটা নিয়ে পড়াশোনা করি, নিউট্রিশন, সুস্থ খাবার, কীভাবে ভালো থাকা যায়। এর পাশাপাশি ফাংশনাল রোগের রুট কজটাকে বুঝে রোগটাকে চিকিৎসা করার যে পদ্ধতিগুলো, তারপরে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ মানে রোগগুলোকে হোলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করার, এগুলো নিয়ে পড়াশোনা করি। তখন ওখানে আমার ক্লিনিক প্র্যাকটিস চালু করি 2014 সাল থেকে। তারপরেই মূলত বাংলাদেশে কোভিডের সময় বাংলাদেশে আমি এক্সপোজ হই, এবং বাংলাদেশের চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে মানুষকে সঠিক খাবারের মাধ্যমে কীভাবে সুস্থ থাকা যায়, ন্যাচারালি কীভাবে রোগ থেকে আস্তে আস্তে ভালো হওয়া যায়, এটা নিয়ে কাজ করছি। আপনি বলছেন যে ওষুধ ছাড়া সুস্থ থাকা যায় কিভাবে? আসলে ওষুধ ছাড়া কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকা যায়? দেখুন, মানুষ অসুস্থ কেন হয়? আপনার শরীরে ধরুন 10 থেকে 50 ট্রিলিয়ন কোষ আছে। যখন কোষগুলো অসুস্থ হয়, আপনি অসুস্থ হচ্ছেন। আবার আপনি যদি সঠিক খাবারের মাধ্যমে সঠিক কোষ তৈরি করেন, ওই কোষগুলো যদি টিস্যু তৈরি হয়, ওই টিস্যুতে রোগ হয়, রোগটা আর থাকবে না, কারণ কোষগুলো সুস্থ হচ্ছে, তখন অর্গানটা সুস্থ হয়। তো যদি চিন্তা করি আমাদের শরীরের একটা কোষ কী দিয়ে তৈরি হয়? প্রোটিন, মিনারেল, ফ্যাটি অ্যাসিড। যখন আপনি এই ইনগ্রেডিয়েন্টটাকে আনহেলথি দিচ্ছেন, রোগটা হবে রোগ তৈরি হবে। আর ইনগ্রেডিয়েন্ট দিবেন হেলথি, আপনার টিস্যুটা হবে সুস্থ। তো সুস্থ টিস্যুই রোগমুক্ত যে বডি। এটা হচ্ছে সিম্পল আইডিয়া। কিন্তু যেটা হয়েছে আজকে আমাদের সমাজে, খাবারটা এত বেশি অল্টার হয়েছে, সব খাবারই প্রসেস করা, সব খাবারের মধ্যে কেমিক্যাল, ডাই, ব্লিচ, অ্যাডিটিভস, প্রিজারভেটিভ দেয়া। আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা আবার আগের জমানায় যেটা ছিল যে ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ মাছ, মাংস, ডিম, ওইটা ফিরে দিতে পারবো। আমরা আবার সুস্থ শরীর হবে। আজকে 11,000-এর বেশি রোগ, এটা আর এটা থাকতো না বা এটা থাকবে না। আচ্ছা, তার মানে স্বাস্থ্যকর খাবারটা খুবই জরুরি সুস্থ থাকার অবশ্যই। জন্য। আপনি কাজ করেন যে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিয়ে। তো আসলে কি বয়স ধরে রাখা যায় এবং এটার কোনো নিরাপদ কোনো পদ্ধতি আছে কি চিকিৎসা? বয়স ধরে রাখার জন্য হয়তো অনেকে সার্জারি করে, অনেকে স্কিনের উপর অনেক কিছু আপনার অ্যাস্থেটিক ইউজ করে। এটা কিছুটা আসলে হেল্প হয়, কারণ লোকাল স্কিনটা ইমপ্রুভ হয়। কিন্তু আপনার লং রান যে লংজিভিটি চিন্তা করলে দেখতে হবে টেলোমিয়ার লেংথ বলা হয় আমাদের জিনে। তো টেলোমিয়ার লেংথটা যখন শর্ট হয়ে যায়, তখন আমাদের অ্যাপোস্টোসিস মানে কোষ মরে যাওয়ার প্রবণতাটা কমে যায়। মানে হচ্ছে আমাদের শরীরে 3 মাস পরে বা সার্টেন টাইমের পরে, ডিপেন্ড অন কোন অর্গান, ওই কোষগুলো মরে যাবে। স্কিন যদি হয় 1 মাস পরে স্কিনটা মরে যাবে, নতুন স্কিন তৈরি হবে। যদি চোখের হয় 3 দিন পরে চোখগুলো আবার রিজেনারেট হয়। এখন ডিপেন্ড করছে কোন অর্গান, সেই অর্গানের কোষগুলো ওই সময় পর মরে যাবে, ফ্রেশ ক্লিন হেলথি টিস্যু তৈরি হবে। এখন আমাদের যেটা হয়েছে, আমাদের আনহেলথি লাইফস্টাইল এবং আমাদের রং খাবারের কারণে কোষগুলো তার স্বাভাবিক যে প্রক্রিয়া অ্যাপোস্টোসিস মানে ধ্বংস না হয়ে কোষগুলো অসুস্থ হয়ে থেকে যাচ্ছে, তখন এইজটা মনে হচ্ছে। তো আপনি দেখবেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি যখন কোনো একটা জঙ্গলে যাবেন, দেখবেন সবগুলোর প্রাণী কিন্তু একই সাইজের, দেখবেন না কোনটা মা, কোনটা বাবা, কোনটা ছেলে মেয়ে। তো কেন এটা হয়েছে? দে আর ভেরি হেলথি, দে ইটিং দ্য রাইট ফুড, দে ডোন্ট হ্যাভ অ্যাস্থেটিক, দে ডোন্ট হ্যাভ স্টেম সেল পুশ ইন। ইটস অল অ্যাবাউট ইউর লাইফস্টাইল, ইউর ডায়েট।
মানে আপনি অনেক বৃদ্ধ হবেন এটা ভিন্ন কথা, কিন্তু আপনি মিডল এজটা মানুষ যে আজকে এনজয় করছে না, মিডল এজ হওয়ার আগে সে বুড়িয়ে যাচ্ছে। এটা ঠিক করা সম্ভব যদি সঠিক খাবার দেন, যদি আপনি আম, শরীরের নিয়মিত হেলথি মুভমেন্ট করেন এবং ন্যাচারাল কিছু সাপ্লিমেন্টেশন তৈরি হয়েছে আজকে যেগুলো আপনি নিউট্রিশনালি শরীরকে বিল্ড করে, হিলিং করে। এরপরে একটা নতুন টেকনোলজি আসছে, সেটা হচ্ছে যে স্টেম সেল আপনার মুখের স্কিনের নিচে দেওয়া যায়, ইনজেক্ট করা যায়। স্টেম সেল আপনার পুরো শরীরে দিলে আপনার যে কোনো ধরনের কোষ ডিফেক্টিভ কোষটা না মরে গিয়ে আপনার থেকে আপনার এজিং দেখাচ্ছে, সেই ডিফেক্টিভ কোষটাকে অ্যাক্টিভেট করতে পারে এবং ডেড সেলগুলোকে রিপ্লেস করতে পারে। তো স্টেম সেল নিউ টেকনোলজি বাংলাদেশ সরকার অ্যাপ্রুভ করেছে। এটা একটা অ্যান্টি এজিং সব মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হচ্ছে, এটা একটা গুড টেকনোলজি। অ্যাগেন এন্ড অফ দ্য ডে মানে রাইট খাবারটাই, সঠিক লাইফস্টাইলটাই এবং মানুষকে সুন্দর এইজ ধরে রাখতে পারে। আসলে স্বাস্থ্যকর খাবার বলতে কোন খাবারগুলো খেলে আসলে বয়স ধরে রাখা যায় বা ঘুরিয়ে নেওয়া যায়? ভেরি গুড কোয়েশ্চেন। আমরা একটু কনফিউজ আসলে স্বাস্থ্যকর খাবার কোনটা। আমি একটা এনটিভিতে একটা প্রোগ্রামে ছিলাম, আমার সাথে ছিল একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। তো আমার সাথে এটা কথাগুলো মিলছিল না। আমরা যেটা জেনে আসছি কথাগুলো, যে মাছ মাংস দুধ ডিম খাবে ইমিউন সিস্টেম বাড়বে, ব্যাপারটা এরকম না। অনেকে মনে করে যে টু মাছ ফরমালিন, এই তারপর হচ্ছে যে তোমরা 3 বেলা খাবার খাও, তোমরা মানে খাবারের সময় তেল খাও না, লবণ খাও না। এই যে ধারণাগুলো কিন্তু আজকে সায়েন্স প্রুভ করে না। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা বড় রিসার্চ করেছে 300 পিপলের উপর, তারা দেখেছে তাদের যখন হেলথি ফ্যাট এবং নিউট্রিশনাল প্ল্যান্ট বেসড ডায়েট দেওয়া হয়েছে উইথ হেলথি ফ্যাট, কাটিং আউট দ্য কার্বোহাইড্রেট অ্যান্ড টেকিং অফ দ্য অল দ্য প্রসেস ফুড, বেশিরভাগ পিপলেই তাদের ওভারঅল বাড়ে প্রত্যেকটা স্কেল তারা ইমপ্রুভ করেছে। তার মানে হচ্ছে আমাদের যে ভুল ধারণাগুলো আছে যে লবণ খাওয়া যাবে না, আসলে লবণটা হচ্ছে আমাদের শরীরের ইলেকট্রিক সার্কিট বা সার্কুলেশনের জন্য প্রয়োজনীয়। বলা হচ্ছে ফ্যাট খাওয়া যাবে না, ফ্যাটটা হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে কোষ রিজেনারেশন দরকার হবে। বলা হচ্ছে যে বেশি করে প্রোটিন খাও, আজকে বেশিরভাগ জয়েন্ট পেইন, মাইগ্রেন পেইন, টু মাচ রং প্রোটিন বা টু মাচ গুড প্রোটিন খাওয়ার কারণে। তাহলে সঠিক কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে প্ল্যান্ট বেস খাবার। এটা যেটা আগে ছিল আমাদের, আমরা দেখিয়েছি খেতে বসলে পোলাও বিরিয়ানি বসি, সালাদটা কর্নারে, সালাদটা একটু বেশি করে নেন, সালাদটা আগে খান, এরপরে রাইস সমস্যা নাই, কিন্তু এখনকার রাইসগুলো খুব প্রসেস করা। আপনি যদি ডেকে চারা চাল বা আজকে হিটিং করে যে এগুলো নষ্ট করা হয়, নষ্ট না করা হলে মাছ মাংস দুধ ডিমগুলো আজকে ফার্মে করা হচ্ছে না, এগুলো সাধারণ নদীতে পুকুরে সাগরে মাছ হবে, কিন্তু আমরা করছি ফার্মে। মাংসগুলো পাশ হবে চড়ে বড় হবে প্রাণীগুলো, সেটা গরু ছাগল চিকেন যাই হোক না কেন, এই মুরগি তখন ওই মুরগির মাংসগুলো হবে হেলদি। ডিম হবে আজকে ন্যাচারালি চিকেন ছড়ে বেড়াবে, ওই ডিম পারবে, ওইটা রিয়েল ডিম। কিন্তু আজকে ফার্মে যে ডিম আসলে ডিম না। তো আমরা চিন্তা করছেন মাছ মাংস ডিম সবগুলো কেমিক্যাল তৈরি করছি। আমরা শাকসবজিগুলোকে প্রচুর মানে স্টেরয়েড দিয়ে, প্রচুর হার্বিসাইড, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড দিয়ে এগুলোকে বড় করছি, তার পুরো কেমিক্যালি লোডেড খাবার আমাদের শরীরে আসছে। তো এটা যদি হেলদি অপশন করে ফেলতে পারি, যেটা আগে ছিল এখন থেকে 30 ইয়ার্স আগে, ওটা হচ্ছে রাইট খাবার। আচ্ছা, তার মানে নেচার থেকে যে খাবারগুলো পাওয়া যায়, মানে দেশি খাবার বলে যে আমাদের বলে, দেশি মুরগি, দেশি এসব খাওয়া স্বাস্থ্য, ওইটা হচ্ছে রিয়েল খাবার। আচ্ছা, আপনাকে তখন কিন্তু আপনাকে ভাবতে হবে না যে আমি কতটুকু কি খাচ্ছি, ভাবতে হবে যে বেশি খাচ্ছি না কম খাচ্ছি, ভাবতে হবে না যে আমরা মানে কোনটা খাবো না। আপনি চিন্তা করুন, এখন থেকে 30 ইয়ার্স আগে আমরা কখনো ভাবতে হতো যে কতটুকু খেতে হবে, চিকেন কপিস খেতে হবে, ভাত একটু কম খেতে হবে, কোনো ভাবে না। মানুষ 3 প্লেট ভাত খেতে, কিন্তু এখন সবার একটা ফোবিয়া, ভাত ইজ নট এ প্রবলেম ইজ ভাতটা তো প্রসেস করা হয়েছে। মাংসগুলো আজকে মাংস আর নেই, এটা তো মাংস সদৃশ একটা খাবার, ইটস নট এ রিয়েল মিট। আচ্ছা, আপনি খাবারের কথাই বললেন, তো খাবার খেলেই তো ওজন বেড়ে যায়, তো বেশি খেয়েও ওজন কমানো মানে নিয়ন্ত্রণে রাখা যায় কিভাবে? তো বেশি খেলে তো ওজন বাড়বে, এটা কথা ঠিক না। এটা আমাদের আজকের যুগের ধারণা, এই কম খাওয়া, আমি একটু ডায়েট করছি, আমি একটু ওজন কমাচ্ছি, এটা রিসেন্ট একটা মানুষের মানে ফিলোসফি বা ধারণা। দেখুন, এখন থেকে আমি 30 ইয়ার্স আগে চিন্তা করেন, আমরা কি ভাত কি 3 প্লেট খেত না মানুষ? আমি 3 প্লেট ভাত খেয়েছি জীবনের অনেকটা সময়। তখন মোটা হবে এটা এখন ধারণাই ছিল না, তাই না? মানুষ গ্রামে ঘুম থেকে উঠে বড় 1 প্লেট ভাত খেত, তখন তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও ছিল, কিন্তু এখনো যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারা করে, তারাও কিন্তু 3 প্লেট ভাত খেতে পারে না কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে যে কম খাওয়ার যে ধারণাটা, আপনি চিন্তা করেন যে আপনি যদি শরীরে একদম কম খাবার খান, আপনার যে নিউট্রিশনাল নিড আছে সেটা কিন্তু পূরণ হবে না। তাহলে মেইন হচ্ছে যে মানে কম খাওয়া বেশি খাওয়া না। আরেকটা ধারণা আছে যে বেশি করে এক্সারসাইজ করলে মনে হয় বেশি ওজন কমবে।
তো বেশি করে এক্সারসাইজ করলে অনেক সময় আরও বেশি অ্যাড্রিনাল ফ্যাটিক চলে আসে, আরও বেশি নার্ভাস সিস্টেম ইমব্যালেন্স হয়, আরও বেশি সমস্যা হয়। এখানে মেন হচ্ছে যে আমাদের শরীরে কেন ফ্যাট সেল তৈরি হয়। ফ্যাট সেল তৈরি হওয়ার কারণ হচ্ছে যখন আমরা রং খাবার খাই, বডি এটাকে রিকগনাইজ করতে পারে না, এটাকে মেটাবলাইজ করতে পারে না, তখন এটাকে ফ্যাট সেল দিয়ে ফ্যাট সেল আকারে কনভার্ট করে ওই ক্যালোরিটাকে। আরটা হচ্ছে যে কোনো টক্সিনকে এনগাল্প মানে ধরে রাখার জন্য ইট নিড এক্সট্রা ফ্যাট সেল টু হোল্ড ইট আপ। অর্গান হেলথি টিস্যু টক্সিন ধরে রাখতে পারে না, ইট নিড টু ফ্যাট সেল টু হোল্ড দ্যাট টক্সিক। তাহলে আমরা যত বেশি টক্সিন খাবার খাবো, রং খাবার খাবো, তত বডিকে ফ্যাট সেল তৈরি করতে হবে টু হোল্ড ইট আপ, টু সেভ আওয়ার বডি ফ্রম দ্য ক্যালামিটি। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা খাবার খাবো, যেটা আপনি বলছিলেন যে ওটা বার্ন করবো না, খাবার খাচ্ছি বার্ন করছি না, খাবার খাচ্ছি বার্ন করছে না, আসলে এটা একটা যদি আমরা ফোকাস করার খুব সিরিয়াসলি যে আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা রুটি খাচ্ছি, দুপুরে আবার ভাত খাচ্ছি, সন্ধ্যা আবার পিৎজা সিরিয়াল বার্গার খাচ্ছি, ডিনারে আবার এসে মাংস মাছ খাচ্ছি, ভাত খাচ্ছি। এই যে কার্বোহাইড্রেট হাই ক্যালোরি, এখান থেকে আমাদের সরে আসতে হবে। আমরা একটু বেশি করে সালাদ খাই, বেশি একটু ফ্রুটস খাই, কার্বোহাইড্রেট একটু কম খাই, যেহেতু আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের মুভমেন্ট কম, তাহলে এই হাই ক্যালোরিটা হবে না। কারণ হাই ক্যালোরিটাই আমাদের শরীর যখন কাজে লাগবে না, লিভার এটাকে গ্লাইকোজেন আগে ধরে রাখে। আর গ্লাইকোজেনটা যখন আপনার ইউজ করা হয় না উইথিন 3-4 ডেজের মধ্যে, ইট গোজ ইন টু দ্য ফ্যাট ইন দ্য হোল বডি। এক্সেসিভ ক্যালোরি ক্যান কনভার্ট ইন টু দ্য ফ্যাট। তো এই জিনিসটা আমরা খেয়াল করতে হবে যে এক্সেসিভ ক্যালোরি যেমন নেওয়া যাবে না, রং খাবার নেওয়া যাবে না। ইটস নট অ্যাবাউট দ্য হোয়াট ইউ ইটিং। ধরুন আপনি খাবার খেতে বসছেন, আপনি যদি বড় এক বোল সালাদ খান, তো অনেক খাবার, কিন্তু আপনার কিন্তু ওয়েট গেইন করবেন না, কিন্তু ক্যালোরি অনেক কম। তো প্রচুর পুষ্টি, প্রচুর মিনারেল, প্রচুর ফাইটোনিউট্রিয়েন্ট, কেমিক্যাল, মানে গুড কেমিক্যাল, মানে মিনারেল, তারপরে ফাইবার, গ্রেন, কত কিছু আপনি একসাথে পাচ্ছেন। এগুলো বডিতে এসে আপনার হিলিং করবে। তখন এই খাবারটাও আপনার জন্য মেডিসিন। আপনি যদি তার থেকে হ্যাপ পরিমাণও রাইস এবং মাংস নেন, প্রচুর ক্যালোরি, টু মাচ প্রোটিন, টু মাচ কার্ব, হ্যাঁ, টু মাচ ফ্যাট, ঠিক আছে? তো এই জিনিস আমাদের খেয়াল করা দরকার। আমরা কী খাচ্ছি, দ্যাটস মোর ইম্পর্টেন্ট দ্যান কত খাচ্ছি। আচ্ছা, আপনাদের এই চিকিৎসা পদ্ধতি কি প্রচলিত চিকিৎসা পদ্ধতির সঙ্গে পার্থক্য কি? না, আমাদের চিকিৎসাটা আসলে পার্থক্য তেমন একটা নেই। পার্থক্যটা হচ্ছে যে আমাদের ট্রিটমেন্টে হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট আমরা বলি। আমাদের ইন্টিগ্রেটেড ট্রিটমেন্টে আমরা পেশেন্ট যখন আসে, আমাদের সবাই কনভেনশনাল ডক্টর, মেডিকেল ডক্টর, বাট আমাদের মেডিকেল ডক্টররা যেটা করে, এর মধ্যেই তারা ফুল হোলিস্টিক অ্যাপ্রোচ ইউজ করে। তো যেমন আপনার ডায়াবেটিস হলো, আপনার এর জন্য আপনাকে মেটফর্মিন লাগবে, ইনসুলিন লাগবে, সবই দিবে। কিন্তু আপনি যদি এর মধ্যে দেখেন যে আপনার ডায়াবেটিস কেন হয়েছে, আপনি কি রং খাবার খান, নাকি আপনি বেশি কার্ব খান, নাকি আপনার সেডেন্টারি লাইফস্টাইল, ওটাকে আমরা ফোকাস করি। ওর জন্য আপনাকে লাইফস্টাইল মডিফাই করার জন্য একটা গাইডলাইন দেওয়া হচ্ছে। আপনাকে যদি আপনার দীর্ঘস্থায়ী লিভার সমস্যা হয়, দীর্ঘস্থায়ী কোনো মেজর ইস্যু থাকে, ওটার জন্য ন্যাচারালি হিলিং করার জন্য ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়। আবার যে রোগটা হচ্ছে সেই রোগভিত্তিক আপনার ডায়েট গাইডলাইন দেওয়া হয়। আপনি আমাদের হসপিটালে দেখবেন আমাদের রেস্টুরেন্ট আছে। হসপিটাল রেস্টুরেন্ট কেন হবে, এটা তো আমরা এটা কেন করছি না? দেখবেন প্রত্যেকটা রোগভিত্তিক ডায়েট আছে। আপনার কী রোগ নিয়ে গেছেন, আপনার আইবিএস, আই হ্যাভ আইবিএস ফুড। আপনার ডায়াবেটিস, উই হ্যাভ ডায়াবেটিস ফুড। হার্টের পেশেন্ট, হার্টের খাবার। রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, এটা আমরা আমাদের হাসপাতালের পেশেন্টদের জন্য না, শুধু তাদের যে মানে খাবারের ক্ষেত্রে আমরা ভ্যারাইটি নিয়ে আসছি। তাই তখন জানবে যে এই খাবার খাবে, এই ন্যাচারাল সাপ্লিমেন্টে দিয়ে হিলিং করবে, এই লাইফস্টাইল ফলো করবে। ইন দ্য সেম টাইম কনভেনশনাল মেডিসিনও কিন্তু কন্টিনিউ করবে আনটিল ফিক্স দ্য প্রবলেম। কিন্তু কনভেনশনাল ধারণা, যেটা আমার ধারণা, সেটা হচ্ছে যে রোগ হবে, ওষুধ খাবে সারা জীবন, রোগও বাড়বে, ওষুধও বাড়বে। বললেন যে মানে প্রবলেমটা কি সলভ হয়, ডায়াবেটিস কি ঠিক হবে? দেখুন, আমাদের ডেটা আছে, হাজার হাজার পেশেন্ট ডায়াবেটিস থেকে ভালো হয়েছে। আমাদের 13টা বেচ শেষ করেছি। আমাদের হসপিটালে পেশেন্টরা এসে থেকে ওই লাইফস্টাইল, ওই ডায়েট, ওই ন্যাচারাল সাপ্লিমেন্ট, মানে ফুড সাপ্লিমেন্ট এবং কনভেনশনাল মেডিসিন, পুরো ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে সুস্থ হয়ে ফিরে যায় উইদিন 2 উইকস। কারো 1 মাস লাগে, কারো 6 উইকস লাগে, ডিপেন্ড অন দ্য পেশেন্টস টাইপ এবং তারা কতদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত। এবং আমরা 13টা বেচের মধ্যে 100% পেশেন্ট সুস্থ হয়ে ফিরে গিয়েছে। এটাতেই আমার আরেকটু প্রশ্ন আছে। আমি যেহেতু হেলথ নিয়েই কাজ করি, রিপোর্টিং করি, আমরা কিন্তু অনেক অভিযোগ পাই যে বিভিন্ন ডক্টররা এখন বলছে যে অন্যভাবে ট্রিটমেন্ট করে ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, ওজন কমে গেছে, কিন্তু পরবর্তীতে সেই সব রোগীর কিডনির প্রবলেম হচ্ছে বা অন্য সমস্যা বাড়ছে, সেটা আমরা জানছি না। আসলে এটা কতটা সত্যি? ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমাদের ট্রিটমেন্টে যখন ডায়াবেটিস ভালো হয়, অন্য রোগগুলো ভালো হয়ে যাচ্ছে। কারণ কি, আমরা কিন্তু ডায়াবেটিসকে শুধু ফোকাস করছি তা না, হোলিস্টিক অ্যাপ্রোচে ফুল বডিকে ফোকাস করা হচ্ছে। কারণ আমরা সুগার কমানোর পাশাপাশি তার কিডনি, ইমিউন সিস্টেম, তার মেটাবলিজম,
তার শরীরের ওভারঅল ডিটক্সিং প্রত্যেকটা ফাংশনকে ইমপ্রুভ করার মাধ্যমে তার অন্য রোগ যেটা থাকুক বা না থাকুক বা দেখছি না ওইটুকু তো ভালো হয়ে আসে এবং ওই রোগগুলো আর ফিরে আসে না। আপনারা কি এই রোগীদের ফলো আপ করেন? আপনি বললেন 2 সপ্তাহ পরে ঠিক হচ্ছে বা 1 মাসে ঠিক হচ্ছে। তারা 6 মাস পর বা 1 বছর পর কেমন আছে? আমাদের পেশেন্টদেরকে একটা কন্ডিশন আছে যে আপনাকে আমাদের ট্রিটমেন্টে 6 মাস থাকতে হবে ফলো আপে। কারণ কি আপনি ধরেছেন যে রোগ ভালো হওয়ার পরে তো আবার ফিরে আসতে পারে। জি। তো আমরা তাকে ওই লাইফস্টাইল ওই ডায়েটের যে 1 মাস পরে কি হবে এটা থেকে মডিফাই হবে, 3 মাস পরে তার কি মেনটেন্যান্স লাইফস্টাইল লাগবে সেটাও আমাদের গাইড দিতে হয়, যাতে একটা সময় পরে ফলো আপ করতে করতে 6 মাস পরে তারা আর ফুললি রিকভার হওয়া সম্ভব। এটা রিসার্চ বলছে। আপনার আমেরিকান নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন তারা বেশ কিছু আর্টিকেল পাবলিশ করে তারা দেখিয়েছে একটু গ্রুপ অফ পেশেন্টের উপর তো আপনারা দেখছেন যে আর ফিরে আসেনি। ইভেন আচ্ছা। ইভেন ইউকেতে একটা কিছু আর্টিকেল আছে, নিউ ক্যাসেল ইউনিভার্সিটি দেখিয়েছে যে একটা সার্টেন টাইমের পরে রোগটা A1C যেটা সুগারটা পুরো রিভার্স হয়। আচ্ছা। এবং যেটা আমরা বাংলাদেশে দেখতে এটা পেয়েছি। কি শুধু ডায়াবেটিসের ক্ষেত্রে নাকি অন্যান্য রোগ? আপনি আইবিএস নিয়ে কাজ করেন, হুম, হুম। সেগুলো কি ফিরে আসে, মানে একদম সেরে যায়? দেখুন, রোগ ফিরে আসাটা কনভেনশনালি সম্ভব না। এটার জন্যই ফাংশনাল মেডিসিন। কারণ রোগ রুট কজটাকে দেখা। ধরুন আপনার 5টা মানুষের আইবিএস, এই 5টা মানুষের আইবিএসের 5টা কারণ থেকে আসতে পারে। কারো নার্ভাস সিস্টেম টু মাচ স্ট্রেস থেকে আসে, কারো পেটে ইনফেকশন হয়, কারো হচ্ছে দীর্ঘদিন থেকে জেনেটিক্যাল ইস্যুর কারণে তারা ট্রমা, তারপরে লং রান ইনহেরিটেন্স কিছু ইস্যু থাকে। কারো কারো থাকে হচ্ছে যে ধরুন গ্যাস্ট্রিক দীর্ঘদিন থেকে, ওই গ্যাস্ট্রিকটা বাড়তে বাড়তে কিছু ক্যান্ডিডা বা কিছু অপরচুনিটি ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে। তো এই একই রোগটা 5টা মানুষের 5টা কারণে হচ্ছে। যখন রোগের রুটটাকে দেখে ফোকাস করা হয়, চিকিৎসা করা হয়, তখন রোগটা পুরো ভালো হওয়া সম্ভব যে কোনো রোগেরই। আপনি আমাদের ধর্মের দিকে তাকাতে দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো রোগ আল্লাহ দেয় এবং রোগ থেকে পুরো ভালো হওয়া সম্ভব যদি সঠিক চিকিৎসা হয়। কিন্তু স্যাডলি গত কয়েক দশক আমরা শুনে আসছি রোগ ভালো হয় না। শুধু তা না, এখন থেকে 50 বছর আগে আপনি যখন অসুস্থ হলো ডাক্তার কাছে যে আপনার সুস্থ হয়ে ফিরে আসছেন, কিন্তু এখন যেটা আমরা মুখস্থ করানো হয়েছে, আমাদেরকে বা শেখানো হয়েছে, কোথাও যাবেন রোগ ভালো হবে না, ওষুধ চলবে। আগে তো কমিউনিকেবল ডিজিজ ছিল, এখন তো নন কমিউনিকেবল ডিজিজ। এটা তো এই জন্য তো ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট দরকার। কারণ ইন্টিগ্রেটেড মানে কি, আপনার নন কমিউনিকেবল কোথেকে আসছে, এটা হচ্ছে ক্রনিক রোগ, আপনার ডায়েট লাইফস্টাইল থেকে আসছে। সেই জন্য আমরা আমাদের নিউট্রিশনটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের মূল মানে মোডালিটিস। ফার্স্ট মোডালিটি হচ্ছে আমাদের নিউট্রিশন, যে হোয়াট ইউ ডুইং রং ইন দ্য ডায়েট, এবং আমরা এটা আগে ফিক্স করি লাইফস্টাইল, তারপরে নিউট্রিশন সাপ্লিমেন্ট যেটা বলেছি। আমরা ওকে রুটটাকে দেখে ফোকাস করা হয়, যে কোনো রোগ ভালো হবে। আপনি দেখেন, আপনি অটিজম ধরুন যে আপনার স্কিন রোগগুলা বাংলাদেশে হয়তো আমাদের ক্লিনিকে প্রথম যে এত হাজার হাজার পেশেন্ট সোরিয়াসিস আপনার সেতি রোগ থেকে ভালো আছে, এটা আপনারা কোনো শুনেন নাই। আর ভিটিলিগো থেকে ভালো হওয়াটা হয়তো বাংলাদেশে আমাদের ক্লিনিকে প্রথম, এবং এটা হাজার হাজার পেশেন্টের এক্সাম্পল আমাদের সামনে আছে। আপনারা দেখেন আমাদের ডেটা আছে যা সুস্থ হয়েছে, এবং এটা টেম্পোরারি কোনো ক্রিম দিয়ে না, কিন্তু এটার যে রুটটা কোথায়, যে মেলানোসিস হচ্ছে না, কোথায় স্কিনে ডার্মাটাইটিস হচ্ছে, রুটটাকে দেখে আমাদের ট্রিটমেন্টটা করা হচ্ছে। আচ্ছা, তো আপনাদের ঢাকা সেন্টারে আসলে আপনি কি ধরনের ট্রিটমেন্ট দেন? আপনি আমাকে বললেন এতক্ষণ ধরে এই রোগগুলো আসলে কি ধরনের ট্রিটমেন্ট দেন এবং কারা সুস্থ হচ্ছে, কিরকম সফলতার হার কিরকম? আমাদের ঢাকা ক্লিনিকটা আসলে আমেরিকান ক্লিনিকের একটা ব্রাঞ্চ। আমাদের আমেরিকাতে টেক্সাস আমাদের ক্লিনিক আছে, নিউ ইয়র্কে আছে। তো টেক্সাস এবং নিউ ইয়র্কের সেন্টারে আদলে এখানে করা। তো এখানে যেটা আমরা করেছি, ফুল ফ্লেজ হসপিটাল। একটা পেশেন্ট আসবে, মানে কনসাল্ট করবে, তারা ডায়েটারি গাইডলাইনটা নেবে তার রোগভিত্তিক। এর পাশাপাশি তারা দেখবে হচ্ছে তাদের কী নিউট্রিশনাল সাপ্লিমেন্ট লাগবে যেটা তার টিস্যু হিলিং করে। যেমন যখন লং রান নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয় বা ইনফেকশন হয়, তখন টিস্যুগুলো ড্যামেজ হয়। তো নিউট্রিশনাল মেডিসিনগুলো এক ধরনের কিছু আর্বস আছে, কিছু ভাইটামিন আছে, কিছু আছে গ্ল্যান্ড মেডিসিন। ওই গ্ল্যান্ড আর্বসগুলো টিস্যুকে হিলিং করে, তখন ওগুলা একটা রোগের রুট থেকে বা ওই অর্গান থেকে সুস্থ হওয়া সম্ভব হয়। এরপরে আমাদের এখানে আমরা কিছু আমেরিকান থেরাপি নিয়ে আসছি, যেমন হচ্ছে যে কায়োপ্র্যাক্টর, বাংলাদেশে আমরা প্রথম এনেছি। তারপর কনভেনশনাল যে ফিজিওথেরাপি আছে আমাদের, আকুপাংচার, চাইনিজ মেডিসিন আছে, ওজন থেরাপি আমাদের আমেরিকান পুরো সেটআপটা আমরা এখানে নিয়ে আসছি। এরপরে হচ্ছে আমাদের পেশেন্টরা যদি কেউ না, তারা বাসায় গিয়ে এটা ফলো করতে পারবে না, তারা থাকতে পারে, আমরা পুরো কেবিন করেছি আমরা। তো
তারা থেকে সুস্থ হয়ে ডক্টরের কন্টিনিউয়াস গাইডলাইনে তারা 1 মাস হোক 2 মাস হোক 1 উইক 2 উইকস যেটা তারা পছন্দ করে তার সুস্থ হয়ে ফিরে যেতে পারে। এবং আমরা খাবার করেছি, আপনি যেটা বলেছি, আপনি গিয়ে বলবেন যে আপনি কোন ধরনের রোগীর আক্রান্ত, সেই রোগীতে আপনি খাবার আপনাকে নিয়ে আসবে। এবং বাংলাদেশে আমরা প্রথম যে 4 জন পুষ্টিবিদের টিমে সার্বক্ষণিক মনিটর করছে এই খাবারগুলোকে। এবং পেশেন্ট যখন আমাদের ভর্তি থাকছে, পেশেন্টের প্রোফাইল দেখে তাদের রোগভিত্তিক আমরা খাবারটা সাপ্লাই করছি, সো তারা সুস্থ হয়ে ফিরে যেতে পারছে। এবং আমরা পুরো ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচটা ফলো করছি। আপনাদের সফলতার হার কেমন? সফলতা আসলে ডিপেন্ড করছে পেশেন্টের উপরে। একটা পেশেন্ট যদি পুরো ফলো করতে পারে পুরো সিস্টেমটা, অনেকে আছে না যে আমি না রাতে কাজ করি, যদি সে রাতে কাজ করে সে সুস্থ হবে কীভাবে? তাই না? বড়ি তো উল্টো নিয়ম হাঁটছেন, আপনি একসময় গিয়ে পড়ে যাবেন। আপনি অনেকে বলে যে আমি আমাদের একটা ফাস্টিং করতে হয়, একটা সময় রোজা রাখতে হয় কয়েক ঘন্টা সকালবেলায়, তো বলে কি না আমি সকালে না খেয়ে থাকতে পারি না। আমরা দেখাই দিই না খেয়ে থাকার উপায়টাকে দেখাই, তাও পারে না। তো ডিপেন্ড করছে মানুষটার উপরে। যদি সে পুরো ফলো করতে পারে সফলতা 100%। যদি সে ফলো করতে না পারে, ইট টেক্স টাইম, ইট ডিপেন্ডস হাউ মাচ হি ইজ ফলোয়িং, ওটার উপরে সাকসেসটা ডিপেন্ড করে। তার মানে স্বাস্থ্যকর খাবার খেলে সঠিক নিয়ম মেনে চললে সুস্থ থাকা সম্ভব। অবশ্যই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শক বন্ধুদের সবাইকে ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। এবং আজকে তো শর্ট কথা হলো, এগুলো ডিটেলস আমার বিভিন্ন পেজে বলা আছে, আপনারা এগুলো রোগভিত্তিক শুনবেন, যাতে করে আপনারা এগুলা কোন রোগের কী সমস্যা বা কোন রুট কজ, ওই ভিত্তিক আপনার সমাধানগুলো পাবেন ইনশাআল্লাহ। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।